ওরা দুর্ধর্ষ সাহসী, ছোট ছোট নৌকায় শত শত কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দেয় কোনো রাডার জিপিএস ছাড়া। একদিন সকালে আমার নৌকা মাঝ সমুদ্রে ডুবে যায় এবং উপকূলে পৌঁছানোর জন্য আমাকে সারাদিন সাঁতার কাটতে হয়েছিল। ওরা সাগরের যাযাবর গোষ্ঠী, দ্বীপে দ্বীপে ঘুরে আর মাছ ধরে বেড়ায়। স্বামীকে কখনো খুব বেশি সময়ের জন্য একা ছাড়া উচিত নয়, সে অন্য কোনো মহিলা খুঁজে নিতে পারে। হ্যাঁ, তাদের মহিলাদের এটাই ধারণা। এদের শিশুরা হাঁটতে শেখার আগেই সাঁতার শিখে যায়। এরা বছরের বেশিরভাগ সময় মাটিতে পা রাখে না। তারা আজ এক সেই রকম রোমাঞ্চকর সমুদ্র যাত্রা করতে যাচ্ছে। তারা এই সব ছোট নৌকায় 300 কিলোমিটারের বিপজ্জনক পথ অতিক্রম করতে চলেছে। সাথে থাকবে তাদের স্ত্রী, সন্তান আর ঘর বাঁধার ও মাছ ধরার সরঞ্জাম। আমরা আজ এই ভয়াবহ যাত্রাটি তাদের সাথে থেকে সরাসরি দেখতে চলেছি। তারা কিভাবে সমুদ্রে পথ চেনে, নৌকা ডুবে গেলে তারা কি করে, মাঝপথে ঝড় উঠলে তারা কি করে, আর সর্বোপরি একটা কথা, কেন তারা এই যাযাবর জীবন বেছে নিয়েছে। কারণ আমরা সেখানে কয়েক মাস থাকব। ম্যামি মাদাগাস্কারের পশ্চিম উপকূলে অবস্থিত বান্না নামক একটি ভেজো গ্রামে বাস করে। মাদাগাস্কার এমন একটি দ্বীপ যা গত 20 শতাব্দী ধরে এশিয়া, আফ্রিকা এবং নিকট প্রাচ্য থেকে মানুষের অভিবাসনের মাধ্যমে গড়ে উঠেছে। তবে এর মূল ভূখণ্ড থেকে কিছু দূরে ছোট ছোট কিছু দ্বীপ রয়েছে। ভেজোরা সময়ের সাথে বিভিন্ন দ্বীপে বসতি গড়ে তোলে। তাদের ভাষায় ভেজো অর্থ হলো যারা সমুদ্রের বিরুদ্ধে লড়াই করে। প্রতি বছর তাদের ঐতিহ্যবাহী লাকা নৌকায় চড়ে তারা কয়েকশো কিলোমিটারের এক যাত্রা শুরু করে। এই বার্ষিক মাছ ধরার মৌসুম ভেজোদের সমুদ্রের অন্যতম শেষ যাযাবর জাতিতে পরিণত করেছে। মাদাগাস্কারের সামুদ্রিক সীমানা সোনা চোরাচালানের আশঙ্কায় দীর্ঘকাল বন্ধ ছিল। তবে বর্তমানে কিছু নির্দিষ্ট জেলা এবং বন্দর নাবিকদের জন্য উন্মুক্ত হতে শুরু করেছে। এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত অনিশ্চিত এবং প্রতিদিন ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা থাকে। তো ভেজোরা পুরো দ্বীপে একটি নামী জাতি, তবুও তারা কোনো রুদ্ধ বা বিচ্ছিন্ন সম্প্রদায় নয়। রওনা হওয়ার আগে তাদের শেষ একটি কাজ বাকি আছে। বংশের সব পুরুষরা একটি কুঁড়ে ঘরে জড়ো হয়েছে। ইনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং এখন আর যাযাবর ভ্রমণে যায় না। সেই আত্মাদের সাথে কথা বলে, জীবিতদের জগৎ। অনুষ্ঠানের সময় তারা পূর্বপুরুষদের রাম, বিয়ার এবং জুস উৎসর্গ করে, কারণ এগুলো এমন জিনিস যা তারা জীবিত থাকার সময় পছন্দ করতেন এবং তারা তাদের খুশি করতে চায়। আমরা আমাদের জীবনের পুরো সময়টা পানির উপর কাটাই। আমরা খাই, আমরা ঘুমাই এবং একদিন আমরা পানির উপরেই মারা যাব। ভেজো হিসেবে এটাই আমাদের নিয়তি। ঘূর্ণিঝড় বা ঝড়ের সময় এই এলাকায় বাতাসের গতিবেগ 72 নট পর্যন্ত পৌঁছাতে পারে। ডাঙার কাছে প্রচুর বজ্রপাত ও বজ্রঝড় জমা হয়, যা সমুদ্রের আবহাওয়ায় ব্যাপক প্রভাব ফেলে। মাদাগাস্কারের উপকূলে চলাচলকারী স্থানীয় ডাও নৌকাগুলো দেখতে অনেকটা প্রাচীন জলদস্যুর জাহাজের মতো। এগুলোর পালের গঠন অত্যন্ত অদ্ভুত এবং দেখতে যেন সময়ের চেয়ে পিছিয়ে থাকা কোনো নৌযান। এখানেই তাদের যাত্রা শুরু। 3টি নৌকায় ভাগ হয়ে তারা প্রায় 15 জন নাবিক। তাদের সামনে অসীম সমুদ্র এবং যাত্রার উদ্দেশ্য ব্যারেন আইল্যান্ডস। সেখানে পৌঁছাতে তাদের উপকূলে উপকূলে পাল তুলে চলতে হবে এবং তারপর সমুদ্রের গভীরে যেতে হবে। মহাসাগরের বুকে অবস্থিত মাদাগাস্কার বিশ্বের 4র্থ বৃহত্তম দ্বীপ, যা আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় 4 গুণ বড়। আফ্রিকা মহাদেশের এই দেশটি একসময় ফরাসিদের শাসনাধীন থাকলেও 1960 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। বর্তমানে প্রায় 3 কোটি মানুষের এই দ্বীপটি তার অদ্ভুত জীববৈচিত্র্য আর লাল মাটির জন্য সারা বিশ্বে পরিচিত। কিন্তু এই বিশাল জনসংখ্যার ভিড়ে ভেজোরাই হলো সেই মুষ্টিমেয় কিছু মানুষ যারা আজও সভ্যতার জটিলতা এড়িয়ে সমুদ্রের আদিম নিয়মে বেঁচে আছে।
মাদাগাস্কার নামটা শুনলে চোখের সামনে কেমন যেন একটা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ভেসে ওঠে, কিন্তু বাস্তবে এই জায়গাটা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। একে বলা হয় রেড আইল্যান্ড। কেন জানেন? কারণ এখানকার মাটির রং টকটকে লাল। একপাশে মাইলের পর মাইল এই লাল রুক্ষ মাটি, আর তার ঠিক কয়েক কদম পরেই শুরু হয়ে যাচ্ছে দিগন্ত জোড়া নীল সমুদ্র। এই যে লাল আর নীলের বৈপরীত্য, এটা আপনাকে বুঝিয়ে দেবে আপনি সাধারণ কোনো জায়গায় নেই, আপনি আছেন প্রকৃতির এক বিশাল ল্যাবরেটরিতে। একটু ভেতরের দিকে তাকালে আপনার মনে হবে আপনি পৃথিবী ছেড়ে অন্য কোনো এলিয়েন গ্রহে চলে এসেছেন। তাকালেই দেখবেন সেই বিখ্যাত বাওবাব গাছ। দেখে মনে হয় কোনো দানব বুঝি গাছগুলোকে ধরে উল্টো করে মাটিতে পুঁতে দিয়েছে, যার শিকড়গুলো আকাশের দিকে তাকিয়ে আছে। কয়েকশো বছর পুরনো এই গাছগুলো শুধু সৌন্দর্য নয়, এই অঞ্চলের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কোনো নরম সবুজ ঘাসের বন নেই, আছে কাঁটা আর ক্যাকটাসের জঙ্গল। এই রুক্ষতা আর রোদই এখানকার জীবনকে কঠিন করে তুলেছে। কিন্তু এই রুক্ষ মাটির পাশেই সমুদ্রটা কি যে শান্ত আর স্বচ্ছ! পানির নিচ দিয়ে তাকালে আপনি কয়েক ফিট গভীর পর্যন্ত বালু আর প্রবাল প্রাচীর দেখতে পাবেন। মনে হয় যেন আস্তে একটা আকাশ পানির নিচে শুয়ে আছে। এই সমুদ্রই ভেজদের প্রাণ, আর তাদের গন্তব্য ওই দূরে মাঝ সমুদ্রে জেগে থাকা ব্যারেন আইল্যান্ডসে। ওগুলো আসলে কোনো দ্বীপ নয়, স্রেফ ছোট ছোট ধবধবে সাদা বালুচর। চারপাশে নীল জলরাশি আর মাঝখানে এক চিলতে সাদা বালি। এই বালুচরেই ভেজরা তাদের পিরোগ নৌকা নিয়ে আস্তানা গাড়ে। মাদাগাস্কারের অগভীর জলে প্রচুর পরিমাণে স্প্যানিশ ম্যাকারেল মাছ পাওয়া যায়। এই মাছের মাংস সাদা এবং সুস্বাদু, যদিও চামড়া কিছুটা তৈলাক্ত ও গন্ধযুক্ত। মাছের শরীরের পাশের একটি বিশেষ রেখা দিয়ে এই প্রজাতিকে চেনা যায়। স্থানীয়রা মাছ ধরার জন্য বড়শির পাশাপাশি হ্যান্ডলাইন ব্যবহার করে। এই অঞ্চলে প্রচুর মাছের প্রাচুর্য থাকলেও স্থানীয়দের আধুনিক সরঞ্জামের অভাব দেখা যায়। ভেজো জেলেরা অনেক সময় শামুকের খোলস দিয়ে তৈরি বড়শি ব্যবহার করে মাছ ধরে। তাদের কাছে প্রচুর মাছ ধরার গিয়ার থাকলেও মাছ কাটার ছুরি, প্লায়ার বা গ্লাভসের মতো প্রয়োজনীয় জিনিসের অভাব রয়েছে। স্থানীয়রা অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ নাবিক। মাদাগাস্কারের প্রতিটি দ্বীপের নামের শুরুতে নজি শব্দটি থাকে, যার অর্থ দ্বীপ, যেমন নজি ভ্যাল বা নজি বে। এই দ্বীপগুলোতে প্রচুর পরিমাণে কুঁড়ে ঘর দেখা যায়, যা দূর থেকে দেখতে অনেকটা বিলাসবহুল রিসোর্টের মতো মনে হলেও আসলে এগুলো সাধারণ মালগাছি গ্রাম। এই গ্রামগুলোর কাছাকাছি নোঙ্গর করলে স্থানীয় জেলেরা বিভিন্ন উপহার বা বাণিজ্যের আশায় পর্যটকদের ভিড় জমায়। উপকূলীয় এলাকায় স্রোতের টানে যাতায়াত করা বেশ সুবিধাজনক। অন্ধকারে পানিতে পড়ে যায়, তবে সেটি বিপজ্জনক হতে পারে, তাই আমরা ঝুঁকি না নেওয়াই পছন্দ করি। এখানে আসাটা আমার সব সময় একটা স্বপ্ন ছিল এবং আমি আমার ভাইদের সাথে শিখতে পেরে আনন্দিত। কিন্তু যদি তারা এখন পার হতে না পারে, তবে তাদের পরবর্তী জ্বরের জন্য অপেক্ষা করতে হবে এবং সমুদ্র শান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষাই করতে হবে। করতে পারতাম, কিন্তু তাতে আমাদের রুট অনেক লম্বা হয়ে যাবে। আমাদের যে কোনো মূল্যে পার হওয়ার চেষ্টা করতে হবে। তারা এই যাযাবর জীবন বেছে নিয়েছে। এই যাযাবর জীবনধারা ভেজোদের কাছে কোনো অভাব নয়, বরং প্রকৃতির সাথে টিকে থাকার এক অসাধারণ ভারসাম্য এবং গর্বিত পরিচয়। আরও অনেক মাস ম্যামি এই দীর্ঘ যাত্রার শেষে তারা খুব বেশি সম্পদ নয়, বরং স্বাধীনতা আশা করে।